হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে কিন্তু আমরা এবিটিএ টেস্ট পেপার 2025-এর পেজ নাম্বার 96 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের ভিডিওতে পার্ট 1-এ আমি কিন্তু যত শর্ট কোশ্চেন রয়েছে অর্থাৎ এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সত্য মিথ্যা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ডিটেল বলে দিয়েছি আমি। যারা দেখোনি ভিডিওটা প্লেলিস্টে চলে যাও, পরপর ভিডিওগুলো রয়েছে, পার্ট 1টা তোমরা অবশ্যই অবশ্যই দেখে নাও। এবং আজকে তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলে দিব। শুধুমাত্র তোমাদের একটা কথা বলবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা নতুন রয়েছো, যারা পুরনো আছো তারা তো দেখবেই, কিন্তু নতুন যারা রয়েছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তো শেষে একটা লাইক করে দিয়ে যাবে, ওকে? তো আমি কিন্তু তোমাদের শুরু করছি। আজকের দেখো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া রয়েছে, দেখো 4-এর দাগের কোশ্চেন। বলছে দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক হার 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে এটা কিন্তু সরল সুদের অঙ্ক, ওকে? দেখো, প্রথমে ছিল 4% সরল সুদের হার, তারপরে হচ্ছে 3.3/4, হ্যাঁ কি না? তাহলে দেখো এইটা নিশ্চয়ই কম, এটা নিশ্চয়ই বেশি পার্সেন্টেজ হারে। তাহলে দেখো, যদি আমার মূলধন একই থাকে, ব্যক্তির মূলধন বলেছে নিশ্চয়ই একই থাকবে। যে টাকাটা মূলধন ওটা কিন্তু দুটোতেই 4%-এরও যে মূলধন থাকবে, 3.3/4%-এর ও সেই মূলধন থাকবে। তাহলে এই যে পার্সেন্টেজটা যেহেতু বেশি, তাহলে এর নিশ্চয়ই আয়টা নিশ্চয়ই বেশি হবে। এর যেহেতু পার্সেন্টেজটা কম, নিশ্চয়ই আয়টা কি হবে, এর থেকে কম হবে। এটা কত টাকা কম হবে বলেছে দেখো, 60 টাকা কম হবে। তার মানে আমি এর যে সুদ, তার 4% হারে যে সুদটা হবে, সেইখান থেকে যদি 3.3/4% হারে সুদটা মাইনাস করে দিই, সেটা নিশ্চয়ই 60 টাকার সঙ্গে সমান হবে। ইয়েস অর নো? ওকে। এবারে সময় কিন্তু দুজনের 1 বছর, বার্ষিক আয় বলেছে মানে কি 1 বছর বলে দিয়েছে। তাহলে একদম সুন্দর করে অঙ্কটা দেখো কি করবে তোমরা। PRT/100, আমি জানি না পি, মূলধন বের করতে বলছে, আমি ধরে নিলাম পি হচ্ছে মূলধন। পি আর মানে হচ্ছে 4%, টি টি মানে 1/100, এটা নিশ্চয়ই বেশি হবে। তাহলে এখান থেকে বাদ কোনটা দিব, পি ইন্টু আর, 4×3 = 12, 3 15, এটা কত হবে 15/4, হ্যাঁ কি না? তাহলে পি আর 15/4 হয়ে যাবে, ইন্টু টি মানে 1/100 হয়ে যাবে, সমান হচ্ছে আমাদের কত পাবো, 60 টাকা বলে দিয়েছি। ইয়েস অর নো? ক্লিয়ার না হলে বলবে। এবারে দেখো, 60 টাকা বলে দিয়েছে। পি ইন্টু, দেখো পি কি চলে আসবে, কমন চলে আসবে না? তাহলে পি ইন্টু 4/100 মাইনাস 15/400, ঠিক না ভুল? সমান হচ্ছে 60 টাকা হবে, ওকে? তাহলে পি ইন্টু 400 হচ্ছে আমাদের 400, হচ্ছে লসাগু হয়ে যাবে না? 100 এবং 400 লসাগু কত, 400 হবে। 100 × 400, তাহলে 4-এর সঙ্গে কি গুণ হবে, 4 গুণ হবে, মানে 16 হয়ে যাবে। আর 400-র সঙ্গে 1 গুণ করলে 400 হয়, 15-র সঙ্গে 1 গুণ হয়ে যাবে মানে 15। তাহলে 16 মাইনাস 15/400 ইজ ইকুয়ালস টু 60। তাহলে পি ইন্টু কত হবে, 1/4, 400 সমান হচ্ছে কত হবে, এখানে 60 হবে। ইয়েস অর নো? তাহলে দেখো এখানে পি সমান হবে 60 ইন্টু 400, তাহলে 6×4 = 24, 3টে শূন্য। তাহলে দেখো অ্যান্সার হবে কিন্তু আমার, মূলধনটা আসবে কত বলো, কত টাকা আসছে, 24,000 টাকা। ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু আমার কত আসছে, 24,000 টাকা। নির্ণেয় মূলধন কত হবে, 24,000 টাকা। ওকে? ক্লিয়ার না হলে বলো। ওকে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিয়েছিলাম পি কে মূলধন, তাহলে সেটা হবে কত, 24,000 টাকা। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে বলতে চেয়েছে। দেখো, খুব ভালো কোশ্চেন দিয়েছে এখানে। কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে, তাহলে যদি এন বছরের দ্বিগুণ মানে কি, আমি বলেছিলাম সরল সুদ হোক চক্রবৃদ্ধি সুদ হোক, যেটা দ্বিগুণ হোক, 3 গুণ হোক, 4 গুণ হোক, যাই বলুক না কেন, সবসময় মনে রাখবে যে সুদ আসলটা যেটা বেরোবে, সেই সুদ আসলটা আসলের দ্বিগুণ হয়ে যাবে। এই কথাটার অর্থ হচ্ছে এটাই। আমি 1 নম্বরের কোশ্চেনেও কিন্তু এই কোশ্চেনটা বুঝিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নাও।
ঠিক আছে, তাতে কিন্তু এই কোশ্চেনটা আরো তোমাদের ইজি লাগবে। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল বৃদ্ধির সূত্র কি? পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n, ইয়েস অর নো? এখানে এখানে কিন্তু আমাকে কি পি এর মান দিয়েছে? না, জানি না। ওকে, এন বছরে, দেখো এন বছরই নিয়েছি আমি, নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে আমি r% ধরে নিয়েছি, এটা সমান বলেছে দেখো দ্বিগুণ হয়ে যাবে। কার দ্বিগুণ হবে? 2p, অর্থাৎ আসলের দ্বিগুণ হয়ে যাবে। এটা তো সমূল চক্রবৃদ্ধি, মানে হচ্ছে সুদ আসল। তাহলে p যদি আমি কেটে দিই, কত পড়ে থাকবে এখানে? 1 + r/100 হোল টু দা পাওয়ার n সমান কত হবে? 2, ইয়েস অর নো? তাহলে 1 + r/100 সমান কত হবে? 2 টু দা পাওয়ার 1/n হয়ে যাবে না? ঠিক আছে না? সূচকের নিয়ম অনুসারে এটা এদিকে এলে 1 বাই হয়ে যাবে, স্কোয়ার থাকলে স্কোয়ার রুট মানে কি হাফ হয়ে যায় টু দা পাওয়ার। এখানে সেরকম এন আছে মানে 1/n হয়ে যাবে, 3 থাকলে 1/3 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো বলেছে কত বছরে 4 গুণ হবে। আমি জানি না কত বছর, আমি ধরলাম যে টি বছরে কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, 4 গুণ হবে, তার মানে দেখো পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার টি, 4 গুণ মানে কত? 4 × p, আসলে 4 গুণ হবে, ইয়েস অর নো? আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। ওকে, দেখো এখান থেকে পি কেটে দাও, তাহলে 1 + r/100 এর মান কত? 2 টু দা পাওয়ার 1/n। এইটার মানটা জাস্ট বসালাম এই ভেতরেরটা, তাহলে হোল টু দা পাওয়ার টি যেমন আছে লিখবো আমি, সমান 4 কে লিখতে পারি না 2 স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে দেখো 2 টু দা পাওয়ার t/n সমান হচ্ছে 2 টু দা পাওয়ার 2। তাহলে দুটো যদি আমার বেস সমান থাকে, নিধান যদি সমান থাকে, তাহলে আমি পাওয়ার গুলোকে কি করতে পারি? সমান করতে পারি না? t/n এর সঙ্গে 2 আমি সমান লিখতে পারি, ঠিক না? তাহলে দেখো এখান থেকে আমি লিখবো t/n সমান 2। ওকে, বা এখান থেকে t সমান লিখতে পারি 2n। তাহলে দেখো টি বছরে যে 4 গুণ হবে আমি লিখেছিলাম, টি এর ভ্যালু কত পেলাম আমি? টি এর ভ্যালু পেলাম 2n। তাহলে নিশ্চয়ই 2n বছরে ওই টাকাটা 4 গুণ হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে কত বছরে হবে? 2n বছরে, 2n বছরে। ক্লিয়ার না হলে বলবে, যদি না বুঝতে পারো রিপিট করে একবার দেখে নাও অঙ্কটাকে, ঠিক আছে? তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে, এইটুকু তোমাদের আমি আশা দিতে পারি। রিপিট করো, ঠিক আছে? না হলে তোমরা কমেন্ট করে জানাও কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো। তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখানে কিন্তু আমি এগুলো সব পিডিএফ কিন্তু দিয়ে দিই, ঠিক আছে? তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে। আর এতক্ষণ অবধি যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, আমার বোঝানো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দাও। নতুন যদি হও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। প্রচুর অঙ্ক তোমাদের করাবো, আরো জানুয়ারি মাস হাতে রয়েছে, অনেক অঙ্ক করাবো। তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি, ঠিক আছে? ডিসেম্বরের আরো বাকি রয়েছে, আরো জানুয়ারির সময় রয়েছে, প্রচুর অঙ্ক হবে। ওকে, তোমরা শুধু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো আর বোঝার চেষ্টা করো আমি যেভাবে বলছি, ঠিক আছে না? অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমরা পরীক্ষায়। দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার কি 3 বলে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান প্লাস 35 সমীকরণের বীজদ্বয় -5 -7 হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা কিন্তু কি রয়েছে বাবু? দ্বিঘাত সমীকরণ রয়েছে, হ্যাঁ কি না? এই দ্বিঘাত সমীকরণে সি এর মান কিন্তু 35, ঠিক আছে? বি এ বি সেম রয়েছে, কিন্তু সি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে সমীকরণটা আমার স্ট্যান্ডার্ড সমীকরণ থাকে, সেখানে সি এর মান কিন্তু 35 রয়েছে, ইয়েস অর নো? বীজদ্বয় বলে দিয়েছে -5 -7 যদি হয় এ বি এর মান বের করতে বলছে। আচ্ছা একটা জিনিস বলো আমাকে, যদি আহ সমীকরণের বীজ দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে বীজ মানে কি? নিশ্চয়ই এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর জায়গায় যদি আমি -5 বসিয়ে দিই, তাহলে ওই সমীকরণকে সে সিদ্ধ করবে। একই রকম ভাবে -7ও কিন্তু ওই সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ স্যাটিসফাই করবে। তাহলে একবার -5 এক্স এর জায়গায় বসাবো, একটা -7 এক্স এর জায়গায় বসাবো, দিলে দুটো সমীকরণ পাচ্ছি এ বি এ। সেখান থেকে কিন্তু আমি এ বি কে ক্যান্সেল করব, কি করে? তোমরা অনেকগুলো নিয়ম জানো, ঠিক আছে? তোমাদের যেভাবে তোমরা নিয়ম পড়েছো, এ এবং বি কে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে ক্যান্সেল করব, ঠিক আছে? এ কে ফার্স্ট ক্যান্সেল করব, বি বের করব, বি কে ক্যান্সেল করব, বা এ এর মান বসিয়ে দিয়ে
বি এর মান পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে স্টার্ট করি আমি, দেখো অঙ্কটা কিভাবে করছি, ভালো করে লক্ষ্য করবে। দেখো তাহলে আমি একবার -5 x সমান আমি যদি -5 বসাই, তাহলে সমীকরণটা কি হবে বলো? a ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি পাবো বলো? সমীকরণটা পাচ্ছি বা দিয়ে, তাহলে 25-এ 25-এ -5b প্লাস 35 ইয়েস অর নো ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি 5 কমন নিয়ে নিই, কত হবে বলো? 5 কমন নিলে 5-এ -b প্লাস 5-7-35 7 ইজ ইকুয়াল টু 0 সমান পাবো, 5কে ভাগ করে দিলে পাচ্ছি 5-এ -b প্লাস 7 ইকুয়ালস টু 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ রাখবো। 2 নম্বর সমীকরণ আমি কি করবো? x1 -7 বসাবো। সমীকরণটা কত পাবো? a ইন্টু -7 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0। পাচ্ছি কত? 7-7 কত? 49 a -7b প্লাস 35 ইকুয়ালস টু 0, ঠিক না? তাহলে দেখো এখান থেকে 7 যদি কমন নিয়ে নিই, 7-এ -b প্লাস 7-5-35 ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি 7-এ -b প্লাস 5 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে না? দেখো এখান থেকে আমি a b এর মান পাবো, হ্যাঁ কি না বলো? তাহলে 1 নম্বর 2 নম্বরকে পাশাপাশি যদি লিখি আমি এখানে, 1 নম্বর সমীকরণ আছে কত? 5-এ -b প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। আর 2 নম্বর সমীকরণ রয়েছে 7-এ -b প্লাস 5 ইকুয়ালস টু 0। দেখো এইটাকে আমি কি করব? ডাইরেক্ট মাইনাস করে দিই। তাহলে দেখো বিটা আমার কেটে যাবে, হ্যাঁ কি না? বিটা কেটে যাবে না? বি যদি কেটে যায়, এখানে পড়ে থাকবে কত? 5-এ -7-এ মানে কত থাকবে? -2a, ইয়েস অর নো? আর এটা হবে +7 -5 মানে +2 হয়ে যাবে ইকুয়ালস টু 0, ঠিক? দেখো হ্যাঁ +7 হয়ে যাবে +2, ওকে -2a, ঠিক। আচ্ছা তাহলে এখান থেকে -2a সমান পাচ্ছি আমি -2, তাহলে a সমান পাচ্ছি আমি 1। কত পেলাম? a সমান 1। এবারে এই a এর মান হয় 1 নম্বর, না হয় 2 নম্বরে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। a এর মানটা আমরা 1 অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে 1 থেকে আমরা কি পাবো বলো? a এর মান যদি আমি 1 বসাই, তাহলে কত হবে? 5 ইন্টু 1 -b প্লাস 7 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? তাহলে দেখো 5, 5 আর 7 12 হয়ে যাবে, -b প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো আমি b সমান 12, -12 -b কেটে যাবে। তাহলে দেখো নির্ণেয় মান কত পেলাম? a সমান 1, b সমান 12 পেলাম, হ্যাঁ কি না? তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। a এর মানই তো চেয়েছে, a এবং b এর মান চেয়েছে, তাহলে একটা হবে আর একটা বার হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4 বলছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। যৌগিক ভেদের উপপাদ্য কি ছিল বলো বাবু? যৌগিক ভেদের উপপাদ্য ছিল কি? x ভ্যারিজেস যদি y হয়, x ভ্যারিজেস যদি z হয়, তবে x ভ্যারিজেস y ইন্টু z হবে। ওকে, দেখো এখানে x যখন x y z টা কি? x y z হচ্ছে তিনটি চলরাশি। এবার এই তিনটি চলরাশি কেমন হবে? যদি x ভ্যারিজেস y হয়, যখন কি? যখন z হবে কি ধ্রুবক। x ভ্যারিজেস y যখন হবে, যখন z টা কি হবে? ধ্রুবক হবে। x ভ্যারিজেস z হলে যদি y ধ্রুবক হয়, y ধ্রুবক হয়, তখন বলছে যে এই x টা y z এর সঙ্গে এর গুণফলের সঙ্গেও কি হবে? ভ্যারিজেস থাকবে। কিন্তু এখানে কি হবে? y এবং z দুজনে কিন্তু কি হবে বলতো? পরিবর্তনশীল, মানে ধ্রুবক নয়, কিন্তু এগুলো দুটোই কিন্তু পরিবর্তিত যদি হয়, ঠিক আছে? তাহলে y এবং z উভয়ই যদি পরিবর্তিত হয়, তখন x ভ্যারিজেস yz হবে। ওকে, ক্লিয়ার না হলে বলবে। এটাই হচ্ছে কি আমাদের যৌগিক ভেদের উপপাদ্য, তোমরা ভেদ চ্যাপ্টারে পেয়ে যাবে।
নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করতে বলেছে। কিসের মান নির্ণয় করতে বলেছে? পূরক কোণের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, নিচে রয়েছে 5-এর দাগ, দেখে নাও। ওকে, দেখো ফার্স্ট কি বলেছে এখানে। পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে সেই দুটো কোণকে আমরা পূরক কোণ বলবো যাদের যোগফল কি হবে, 90 ডিগ্রি হবে। ওকে, তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলবো। যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন তাদের মধ্যে একটি কোণকে অপরটির পূরক কোণ বলবো। সম্পূরক কোণ মানে কি? যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলবো। তাহলে দেখো, এখানে এই অঙ্কটা করার আগে কিছু জিনিস আমাকে জেনে নিতে হবে। কি কি জানতে হবে বাবু? যে 1 ডিগ্রি সমান কি জানি আমরা, 60 মিনিট। 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। ঠিক আছে, ওকে, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। একটা দাগ থাকলে মিনিট, দুটো দাগ থাকলে সেকেন্ড। যেহেতু কোণটির পূরক কোণ চেয়েছি, আমি কি বললাম, একটা কোণ দেওয়া রয়েছে, তাহলে আর একটা কোণের মান বের করতে হলে কি করতে হবে, 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস করব কি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটা মাইনাস করলে আমার কি হবে, এইটা হবে পূরক কোণের মান। এই কোণের পূরক কোণের মান পাবো আমরা। এবারে মাইনাস কিভাবে করব দেখো, 90 ডিগ্রি 00 মিনিট লিখতে পারি, 00 সেকেন্ড লিখতে পারি। এখান থেকে বাদ দিব কত, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো, আমি যদি 90 ডিগ্রি যেটা রয়েছে, এই 90 ডিগ্রিকে যদি আমি 89 ডিগ্রি লিখি, তাহলে এই 1 ডিগ্রি এখানে যদি নিয়ে নিই, আমি কত রাখবো বলতো? 1 ডিগ্রি মানে কত সেকেন্ড, 1 ডিগ্রির সময় কত মিনিট, 60 মিনিট। তাহলে এইখানে আমাকে কত রাখতে হবে, 60 রাখতে হবে। কিন্তু 60 না রেখে আমি লিখবো কত, রাখবো 59 মিনিট। কেন এই 59টা এইদিকে, আবার একটা 1 মিনিট মানে 60 সেকেন্ড, এদিকে 60 সেকেন্ড আমি নিয়ে নিব। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, টোটাল 90 ডিগ্রি হচ্ছে না। দেখো, 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট এর সঙ্গে যোগ হয়ে গেলে 59-এর সঙ্গে 1 যোগ হলে 60 মিনিট হয়ে যাবে। ওকে, এবারে 60 মিনিট মানে 1 ডিগ্রি, 89 থেকে 1 যোগ হয়ে গেলে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এখান থেকে এবারে মাইনাস করো, এটা হবে 45 সেকেন্ড। এটা বাদ চলে যাবে, উপরটা থেকে মাইনাস করি, 60 সেকেন্ড থেকে 15 বাদ দিলে 45 হবে। ঠিক, এবারে এইখান থেকে 59 থেকে 35 বাদ দিব, মানে এখানে 4 2 24 মিনিট, আর এটা আসছে 6 6 6 2 8 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে আমার 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। না বুঝতে পারলে বলবে, একদম ইজি জিনিস। এইটুকু ধরাটা তোমাকে বুঝতে হবে। ওকে, দিলে কিন্তু ইজিলি হয়ে যাবে অঙ্কগুলো। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব দিয়ে দিয়েছে। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমত, অঙ্কটা শুরুর আগে আমাকে জানতে হবে যে সরল সাধারণ স্পর্শক মানে কি। দুটো বৃত্তের সরল সাধারণ সাধারণ স্পর্শক টোটাল যদি ছেদ না করে দুটো বৃত্ত 4টা হয়। আগের দিনও বুঝিয়েছিলাম আমি। কি হয়, সরল সাধারণ স্পর্শক মানে এইভাবে, মানে হচ্ছে স্পর্শকের একই দিকে, দেখো একই দিকে আমার কি থাকবে, বৃত্ত থাকবে। বা এটা এইভাবে হতে পারে, মানে স্পর্শকের একই পাশে রয়েছে, হয় উপরে নিচে, যেভাবে মানে একই দিকে থাকবে। কিন্তু তির্যক মানে কি, স্পর্শকের দুদিকে দুটো বৃত্ত থাকবে। দেখো এরকম যদি আঁকি আমি, এটা যদি স্পর্শ এখানেও ছেদ করেছে, এই বৃত্তকেও ছেদ করেছে ধরো, তার মানে দেখো এই স্পর্শকের একটা উপরের দিকে বৃত্ত রয়েছে, একটা নিচের দিকে, মানে দুদিকে থাকবে। ওটাকে তির্যক বলা হয়। এটাও সেই রকম, এরকম যদি আমি করি, একটা নিচের দিকে রয়েছে, একটা উপরের দিকে রয়েছে। ক্লিয়ার হয়েছে? এটাকে তির্যক বলছে। তাহলে সরল সাধারণ মানে হচ্ছে স্পর্শকটা যেটা হবে তার একই দিকে বৃত্ত থাকবে। তাহলে আমি দুটো বৃত্ত নিব, একটা 3 সেন্টিমিটার, আর একটা কত নিয়েছি এখানে, 11 সেন্টিমিটার ব্যাসার্ধে। ঠিক আছে, এবারে কেন্দ্রদ্বয়
এর কেন্দ্র আমি যোগ করে নিলাম। তাহলে এদের মধ্যে ও ড্যাশ কত বলে দিয়েছে আমাকে? 17 সেন্টিমিটার বলে দিয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা, এবারে দেখো, স্পর্শক যদি এরকম আমি টানি, এটাই হচ্ছে সরল সাধারণ স্পর্শক, হ্যাঁ কি না? আচ্ছা, কেন্দ্র থেকে স্পর্শক কি হয় বাবু? এটা লম্ব হবে, ঠিক আছে। আর এখান থেকে স্পর্শক, কেন্দ্র থেকে স্পর্শকের মধ্যে এটা কি হবে? লম্ব হবে, হ্যাঁ কি না? এটা কি হবে? লম্ব হবে। ভালো করে শুনে নাও। এবারে যদি আমি ধরি যে পি কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে বলো পিও, পিও কত ডিগ্রি? পিও হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক আছে না? ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আর একটা কিউ ও ড্যাশ, এটা হচ্ছে আমাদের কত? 11 বলেছে, বড়টা আমাকে 11 সেন্টিমিটার বলে দিয়েছে। এই ওপিটা কত? 3 সেন্টিমিটার না? তাহলে এই এইখান থেকে যদি আমি এম নাম দিই, তাহলে এম ও ড্যাশ তো কত হবে? 3 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কিউ এম কত হবে এখানে? কিউ এম কত হবে? 11 মাইনাস 3 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে কত হবে? 8 সেন্টিমিটার হয়ে যাবে। কোনটা বলো? কিউ এম, এইটা। পুরোটা তো 11 সেন্টিমিটার, সেখান থেকে 3 বাদ দিয়ে দিলে আমি এইটুকু পাবো। কিউ এম কত পাচ্ছি? 8 সেন্টিমিটার। আচ্ছা, এবারে বলো ও থেকে ও ড্যাশ, এই দূরত্বটা কত বলেছে আমার? এই দূরত্বটা কত বলেছে? এই দূরত্ব বলেছে 17 সেন্টিমিটার। তাহলে পিএম এটাও কত হবে? 17 সেন্টিমিটার। এবারে দেখো এখানে এই যে পি কিউ এম, এই যে ত্রিভুজটা, পি কিউ এম, এই ত্রিভুজের ও কিউটা কি পি কিউর উপর লম্ব না? তাহলে এটা হয়ে যাবে কি আমাদের সমকোণী ত্রিভুজ। ওকে, এই সমকোণী ত্রিভুজের এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, মানে পিএম হচ্ছে অতিভুজ। তাহলে বলো আমি যদি পি কিউ বের করতে চাই, আমি যদি কি বের করতে চাই? পি কিউ বের করতে চাই, তাহলে পি কিউ সমান কত আসবে বলো? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ মানে 17 স্কোয়ার, মাইনাস লম্ব কত এখানে? 8। তাহলে দেখো 8, কারণ কি কিউএম হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, 8 স্কোয়ার হয়ে যাবে, এত সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে রুট ওভার 17, 17 হচ্ছে 2, 8, 9, মাইনাস 64 সেন্টিমিটার। মাইনাস করলে হবে কত? 5, 2, 225 সেন্টিমিটার, মানে হচ্ছে 15 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারি। তাহলে পি কিউ যে সরল সাধারণ স্পর্শক, এটা কত হচ্ছে আমাদের? 15 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। খুব ভালো কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে কিন্তু এটা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? তা বলছে পাশের চিত্রে, এই চিত্রটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে না? তাই আমি এইটাকে স্কিপ করছি। ওকে, আমি চিত্র কি দেওয়া ছিল আমি তো জানি না, তাই আমি এটাকে স্কিপ করব। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 8, এবিসি সমকোণী ত্রিভুজের মানগুলো দেওয়া রয়েছে, বিডি এর দৈর্ঘ্য কত? আমি ছবিটা আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের 8-এর দাগ। এবিসি সমকোণী ত্রিভুজ, এ বি সি, যার এবিসি 90 ডিগ্রি, তাহলে এবিসি এইভাবে নাম দিব, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, এ বি 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। বিসি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। বিডি এসির উপর লম্ব, বিডি এসির উপর এটা আমাদের লম্ব বলে দিয়েছে। বলছে বিডি এর দৈর্ঘ্য কত? এই বিডি এর দৈর্ঘ্য কত? দেখো খুব ইজিলি এই অঙ্কটাকে আমরা করব, কিন্তু এটাকে আমি বেশি জটিল করব না। তোমরা কিভাবে করেছো আমি জানি না। দেখো এই যে ত্রিভুজের নাম, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি এর, এই সমকোণী ত্রিভুজের বিসিটা ভূমি, এবিটা কি? উচ্চতা না? তাহলে আমি লিখতে পারি না হাফ ইন্টু বিসি ইন্টু এবি। তার মানে কি এইটা হচ্ছে কি আমাদের ওই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। এবারে একটা জিনিস বলো, একটা সমকোণী ত্রিভুজের তো ক্ষেত্রফল একটাই হবে, কিন্তু আমি যদি এসি কে ভূমি ধরি, এটাকে লিখতে পারি না হাফ ইন্টু এসি ইন্টু বিডি। কেন? কারণ এটা যদি লম্ব হয় কোনো একটা ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, সেটাই তো তার উচ্চতা হয়ে যাবে। তাহলে দেখো এই বিডিটা তখন কিন্তু উচ্চতা হয়ে যাবে, ভূমি হয়ে যাবে কত? এসি। তাহলে এইভাবে তো লিখতে পারি, তাহলে দুটো ক্ষেত্রফল কি হবে? সমান হবে।
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। কিন্তু বিসি এবি জানি, এসির ভ্যালু কি আমি জানি? এসির ভ্যালু জানি না, কিন্তু এসির ভ্যালু এমনিতেই পেয়ে যাবো আমি। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের এসিটা কি অতিভুজ, তাহলে এসি সমান কত হবে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 সেন্টিমিটার সমান হচ্ছে 25, মানে 5 সেন্টিমিটার। এস অর নো? এবার আমি এখান থেকে কিন্তু পেয়ে যাব, দেখো এখানে হাফ ইন্টু বিসি কত, বিসি হচ্ছে 4, এবি কত 3, সমান হাফ ইন্টু এসি কত পেলাম আমি 5, বিডি কত পেলাম, বিডিটা বের করবো আমি, ঠিক। ওকে, দেখো হাফ কেটে দাও দুদিকে, তাহলে বিডি সমান পাচ্ছি 4×3 = 12 বাই 5, মানে কি 5×2 = 10, 5×4 = 20। তাহলে এত সেন্টিমিটার হচ্ছে বিডির দৈর্ঘ্য, যেটা আমাকে কিন্তু এখানে বিডির মানটা চেয়েছে। তবে 2.4 সেন্টিমিটার। কমপ্লিট, একদম ইজিলি বুঝে গেলে। ওকে, এটাকে অনেকভাবে করা যায়, ঠিক আছে, সদৃশতার সূত্র দিয়েও করা যাবে, কিন্তু দরকার নেই, এটা সব থেকে বেস্ট প্রসেস হবে আমার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আবারও বলছি তোমাদের, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর 9-এর দাগের কোশ্চেনটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি লং কোশ্চেনের সলিউশন পেতে চাও, তোমাদের বাকি আরো দেখো প্রায় 1.5 মাস মতো রয়েছে, 1 মাস 10 দিন মতো রয়েছে। তো তোমরা আমার কাছে কিন্তু পড়তে পারো। আমার কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, অনেকে ভর্তি হয়ে গেছে। রায়ান মার্টিন, সরি, এবিটিএ টেস্ট পেপারের যে ব্যাচটা চলছে, সমস্ত লং কোশ্চেন ওইখানে করানো হচ্ছে। নতুন নতুন যে প্রয়োগ রয়েছে, নতুন নতুন যে কোশ্চেন গুলো রয়েছে, বা তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলো আমাকে জানিয়ে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সমস্ত কিছু যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে বা একটা ভিডিও রয়েছে কিভাবে জয়েন হতে হবে। তোমরা জয়েন হয়ে যাও, ভীষণ উপকারে লাগবে। মাত্র বলে দিচ্ছি, প্রাইসটাও আমি বলে দিচ্ছি, 99 রুপিস, মানে 100 রুপিস এর থেকেও কম, ঠিক আছে, মানে 100 রুপিস। তো 99 রুপিসের মধ্যে তোমরা কিন্তু প্রায় 1.5 মাস যেগুলো আমার হয়েও গেছে, লাইভ ক্লাস হচ্ছে, কিন্তু তোমাদের সমস্যা ওইখানে কিন্তু জানতে পারবে। আমার সঙ্গে তোমরা কথাও বলতে পারবে লাইভ ক্লাসের সময়, ঠিক আছে। তাই বলছি, জয়েন হয়ে যেতে পারো। আহ অবশ্যই ভীষণ উপকারে লাগবে। নতুন নতুন অঙ্ক করাচ্ছি, বিভিন্ন নতুন কনসেপ্টও, যদি কোনো সমস্যা থাকে সেগুলো করিয়ে দিচ্ছি ওইখানে, কারোর সমস্যা থাকলে। তো অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও। আর যদি সমস্যা হয়, নিচে একটা নাম্বার রয়েছে, ফোন নাম্বার, সেখানে কল করেও জেনে নিতে পারো কিভাবে জয়েন হবে। তো 99 রুপিজে যদি পারো, তো যদি ভালো লাগে আমার বোঝানো, তো অবশ্যই জয়েন হয়ে যাও। দেখো, 9 দাগ, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে, তাদের আয়তনের অনুপাত কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো, যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমি যদি ধরে নিই একটা গোলকের R1 ব্যাসার্ধ আর একটা গোলকের R2 ব্যাসার্ধ, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr1 স্কোয়ার। দ্বিতীয় গোলকের কত হবে? 4πr2 স্কোয়ার। এটা কত দিয়ে দিচ্ছে? 1/4। একদম ইজি কথা, একদম ইজি কোশ্চেন, ঠিক না? তাহলে দেখো 4π কিন্তু আমাদের কেটে যাবে, মানে পড়ে থাকবে কি R1/r2। এর যদি হোল স্কোয়ার করি, সমান 1/4 কে লিখতে পারি না হাফের হোল স্কোয়ার। তাহলে R1/r2 সমান কত পাচ্ছি? হাফ পাচ্ছি স্কোয়ার। ওকে, নিধান সমান করতে পারি, কারণ আমাদের ঘাত সমান আছে। চেয়েছে কি আমাকে? আয়তনের অনুপাত চেয়েছে। আয়তনের সূত্র কি? গোলকের 4/3 πr1³ বাই 4/3 πr2³ এই অনুপাতটা চেয়েছে। তাহলে 4/3 পাই, কাটবে না এখানে, আমাকে অনুপাত চেয়েছে, তার মানে এখান থেকে লিখতে পারি আমি R1/r2 এর হোল কিউব। কেন? 4/3 পাই, 4/3 পাই কেটে গেছে, তাহলে R1/r2 কত আছে? এখানে হাফ আছে, তার হোল কিউব, মানে হচ্ছে 1/2, সরি, 2×2=4, 2×8, 1/8। একের হোল কিউব মানে কত? 1, 2 এর হোল কিউব মানে 8। অতএব যে আয়তনের অনুপাত আমি পাচ্ছি, কত পাচ্ছি? আয়তনের অনুপাত আমি পাচ্ছি 1:8। না বুঝতে পারলে বলবে, কমেন্ট করে জানাবে তোমরা, কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে।
একটি লম্ব, অনেকে দেখছো কমেন্ট করছো না, লাইক করো, অনেকে ভিডিও দেখার পর লাইক করছো না, অবশ্যই লাইক করে দাও, অনেকটা মোটিভেশন ফিল হয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক ও আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করতে বলেছে। এল সমান আমরা কিভাবে পাবো? এল সমান এল স্কোয়ার সমান কি জানি, মানে তির্যক উচ্চতা সমান কি হয়, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের সঙ্গে সমান হয়, ঠিক না ভুল? তাহলে এল সমান এখানে কি আছে, √r² প্লাস h²। এটা হচ্ছে আমরা সম্পর্ক জানি এল, এইচ এবং আর এর মধ্যে, হ্যাঁ কি না? কেন আমি এটাকে সম্পর্ক লিখে নিলাম, দেখো এখানে কোশ্চেনে কিন্তু আমার এইচ এবং আর দিয়ে আমার মান বের করতে বলেছে, কিন্তু এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল লেখা রয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা এল আছে জানি, পাই আর এল হয় না, এল আছে জানি, তাহলে সেই এলটাকে আমাকে ট্রান্সফার করতে হবে, তাই না? যে আমাকে এল থেকে আর এবং এইচ এ ট্রান্সফার করতে হবে, না হলে কিন্তু এইখানে আমার যে মানটা বের করতে বলেছে এখানে তো এল এর মান নেই। তাহলে এলটাকে আমি আর এবং এইচ এ নিয়ে যাব, তারপরে বসাবো আমি। দেখো প্রথম কথা যেটা বলেছে, উচ্চতা আমার এইচ দিয়ে দিয়েছে, দেখো, আর ব্যাসার্ধ আমাকে আর দিয়ে দিয়েছে, ঠিক আছে না? তাহলে বলো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/πr²h। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। সংখ্যামান সমান বলে দিয়েছে, দেখো সমান করে দিয়েছি, পাই কেটে দাও, একটা আর কেটে দাও, তাহলে একটা আর এদিকে পড়ে থাকবে। তাহলে দেখো আর ইন্টু এইচ সমান কত পাচ্ছি আমি, 3 × l, হ্যাঁ কি না? আর ইন্টু এইচ সমান পাচ্ছি আমি 3 × l। দুদিকে কি করব আমরা, বর্গ করে দিই, ঠিক আছে? দেখো আর এইচ এর হোল স্কোয়ার আর 3 × l², তাহলে এটা পাচ্ছি আমি r²h² সমান, সরি 3 হয়ে যাবে, 3² হয়ে যাবে, মানে 9 × l²। তাহলে মান কত, l² এর মান হচ্ছে r² প্লাস h², ইয়েস অর নো? তাহলে r² প্লাস h² বাই r²h² সমান কত হবে, 1/9 হয়ে যাবে না? তাহলে r² বাই r²h² প্লাস h² বাই r²h² সমান 1/9 হবে। কেন? কারণ আমরা কি জানি, ধরো a প্লাস b/2 কে আমি লিখতে পারি না, a/2 প্লাস b/2, সেটাকে সেই রকম লিখছি, r² বাই r²h² প্লাস h² বাই r²h² লিখতে পারি। r² কেটে দাও, এখানে h² কেটে দাও, উপরে সব 1 থাকবে, তাহলে এখান থেকে পাচ্ছি 1/h² প্লাস 1/r² সমান 1/9। আমাকে এই মানটাই কিন্তু আমাকে চেয়েছে, যে 1/h² প্লাস 1/r² এর মান কত, অ্যান্সার হবে দেখো 1/9। ক্লিয়ার হয়েছে? এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কমপ্লিট হয়ে গেল 10-এর দাগ। এরপরে আসবো আমরা 11-এর দাগ। 11-এর দাগে কি বলেছে দেখো, বলছে এক্স সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান বি ট্যান থিটা থেকে থিটা অপনয়ন করতে বলেছে। থিটা অপনয়ন মানে কি, যে আমরা যে সম্পর্কটা নিয়ে আসবো না, সেখানে থিটা যেন না থাকে, সেইভাবে আমাকে করতে হবে কিন্তু, ঠিক আছে না? লেখা আছে দেখো এক্স সমান এ সাইন থিটা, ঠিক আছে, এটা আছে। আমি এখান থেকে লিখতে পারি না যে এ বাই এক্স সমান 1/সাইন থিটা, হ্যাঁ কি না? লিখতে পারি আমি। তাহলে এ বাই এক্স সমান লিখতে 1/সাইন মানে কি, কোসেক থিটা, ঠিক আছে? একই রকম ভাবে এইদিকে দেখো ওয়াই সমান আছে কি, বি ট্যান থিটা, হ্যাঁ কি না? তাহলে এইখান থেকে লিখতে পারি বি বাই ওয়াই সমান 1/ট্যান থিটা সমান, বা বি বাই ওয়াই সমান 1/ট্যান মানে কি, কট থিটা না? ঠিক, কট থিটা। এবারে দেখো আমরা কি জানি বাবু, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 জানি, ইয়েস অর নো? তাহলে কোসেক স্কোয়ার মানে কি, এ বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস কট এর মান কি, বি বাই ওয়াই এর হোল স্কোয়ার সমান 1। দেখো থিটা অপনয়ন হয়ে গেছে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। ক্লিয়ার না হলে বলবে। একদম ইজি ছিল না? এটা কিন্তু আমার থিটা অপনয়ন পথ, থিটা অপনয়ন হয়ে গেছে এখানে, থিটা অপনয়ন হয়েছে, কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন মনে হয় এটা।
12, লাস্ট কোশ্চেন, হ্যাঁ 12, 12টাই থাকে। আচ্ছা 10টা করতে বলে 12টা থাকে। কি বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে, গড় কত বলে দিয়েছে, 8.1 মনে হচ্ছে, তাই না? 8.1, তাই তো 8.1ই হবে এখানে, কেমন একটা বুঝতে বোঝা যাচ্ছে না। আচ্ছা সাম অফ এফআই এক্সআই দিয়ে দিয়েছে, সাম অফ এফআই বলেছে, কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কোশ্চেনটা খুব ইজি, শুধু সূত্র জানলেই আমরা অঙ্কটাই করতে পারবো। 12 দাগ দেখো, যৌগিক গড়ের সূত্র কি বা গড়ের সূত্র কি বলো? যে প্রত্যক্ষ পদ্ধতিতে যে যৌগিক গড়ের সূত্র কি ছিল, সাম অফ এফআই এক্সআই বাই সাম অফ এফআই, ইয়েস অর নো? গড় বলে দিয়েছে আমাকে 8.1। আচ্ছা সাম অফ এফআই এক্সআই কত বলে দিয়েছে, 132 প্লাস 5k, 132 প্লাস 5k। সাম অফ এফআই কত বলে দিয়েছে, 20, 20 বসিয়ে দিব আমরা এখানে, গুণ করে দাও। এটা 1 আছে, কোনাকুনি গুণ করব, তাহলে এটা পাচ্ছি আমি 132 প্লাস 5k সমান 2 একে 2 আর 2 16, 162 পাচ্ছি আমি। 5k সমান মাইনাস করে দাও, 30 পাবে, কারণ 162 থেকে 132 মাইনাস করলে 30 হবে। কে সমান কত হবে, 5 6 30। তাহলে আমাকে কে এর মানই চেয়েছিল, যে কে এর মান নির্ণয় করো। কে এর মান কত পাচ্ছি আমি, 6। নির্ণয় কে এর মান 6। তো দেখো কমপ্লিট করে দিলাম 2 নম্বরের প্রশ্নগুলো আজকে। 1 নম্বরের প্রশ্নগুলো আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নিবে। আর যদি তোমাদের আমার এই পড়ানো ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। আর যদি বুঝতে পারো অঙ্কগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। না বুঝতে পারলেও কমেন্ট করে জানাও কেমন লাগছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়, এগুলোর সমস্ত কিছুর পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, ঠিক আছে না? তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের পিডিএফ কিন্তু আমি, অ্যান্সারের পিডিএফ কিন্তু ওইখানে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট ভিডিওতে আবার পরের ডিস্ট্রিক্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।